আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি শুক্রবার ঠিক রাত ৯টায় আপনাদের জন্য আমরা নিয়ে আসি রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন তারানাথ তান্ত্রিকের গল্প অন্ধকারের পূর্ণিমা। নাট্যরূপ নির্মাণ দ্য ইঙ্ক পোর্টাল। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং আপনার গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্প অন্ধকারের পূর্ণিমা। আজকের রাতে আগুন জ্বালাতে নেই কেন? হ্যাঁ, তাতে কি হয়? কই আমাদের গ্রামে তো এমন কোনো নিয়ম নেই। এই গ্রামে এরম নিয়ম কেন? নিয়ম কেন সে কথা আমরা খুব ভালোভাবে জানি, তবে তা বলবো না। তবে ছোট থেকেই সে কথা শুনে আসছি। বাপ ঠাকুরদার আমল থেকে এই নিয়ম চলে আসছে। প্রতি মাসে এই একটা দিন কিছুতেই অন্ধকার হলে আগুন জ্বালানো যাবে না। রাতের বেলা অন্ধকারে থাকতে হবে। প্রতি মাসের প্রথম যে পূর্ণিমা পড়বে সেই পূর্ণিমাতে এই ব্যবস্থা। তবে মাসে তো একটাই পূর্ণিমা পড়ে, খুব এদিক ওদিক হিসাব বলে তখন মাসে দুটো পূর্ণিমা পড়ে যায়, তাও আবার গায়ে গায়ে। না হলে এই একটা পূর্ণিমাই আছে। এমন নিয়ম তো আমি এর আগে কখনো শুনিনি। তোমরা আগুন জ্বালিয়ে দেখোনি কি হয়েছে? মদন অবাক চোখে তাকায় গোপালের দিকে। তার চোখে কেমন যেন ভয় দানা বাঁধতে শুরু করেছে। একটু একটু করে এই ভয় তাকে গ্রাস করছে। গোপাল আবার কিছু করবে না তো, এই কথা ভেবে সে শান্তভাবেই বলল, তুমি যে এ কথা বিশ্বাস করতে পারছো না তা আমি ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু তাই বলে কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিও না। এমন কিছু করে বসো না যাতে শুধু তোমার নয় গোটা গ্রামের বিপদ হয়। বাড়ির দাওয়ার কাছে চুপ করে বসে গোপাল আর মদন কথা বলছিল। গোপাল এই গ্রামে এসেছে মাসখানেক হয়েছে, আর একটু ভালো করে বললে এই গ্রামে তার এই প্রথম পূর্ণিমা। তাই আজকের কথা সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। গোপাল পাশের গ্রামে থাকতো, উঠে যেতে হয়েছে এই গ্রামে। তার এক চেনা আত্মীয়র বাড়ি ছিল, সে মারা যাওয়ার আগে গোপাল তার অনেক সেবা করেছিল, তাই সে বাড়িটা গোপালের নামে দিয়ে গেছে। পাশের গ্রামে গোপাল থাকতো বটে, কিন্তু সে বাড়ি মানুষের থাকার মতো নয়। গোপাল মুখে কিছুই বলল না। তার হাবভাব দেখে মদন বলল, গোপাল, বারবার তোমায় বারণ করছি, এমন কিছু করো না যাতে বিপদ হয়। এই গ্রামের সকলেই কিন্তু এই নিয়ম মেনে চলে। না, আমি এসব কথা বিশ্বাস করি না। তাছাড়া যদি কোনো বিপদ হয় তাহলে আমার হবে, গোটা গ্রামের মানুষের কেন হবে? এই গ্রামের সব কিছুই কেমন যেন। এখানে আমার আসার একটু ইচ্ছা ছিল না। নেহা, তোমায় এখানে আসতে কেউ বলেনি গোপাল, তুমি নিজেই এসেছো। তোমার এখানে থাকতে না হলে থেকো না, কিন্তু এই একটা দিন আশা করি জেনে শুনে কোনো বিপদ বাড়িও না। অন্ধকারের মধ্যেই গোপাল মদনের বাড়ির উঠোন ছেড়ে নিজের বাড়ির দিকে যাত্রা করে। পথে হাঁটতে হাঁটতে সে মনে মনে হেসে ওঠে। এ কেমন আজব কথা! পূর্ণিমার রাতে নাকি আগুন জ্বালানো যাবে, আলো জ্বালালে বিপদ হবে, এমন কথা গ্রামের লোকেরা এতদিন ধরে বিশ্বাস করে সব। আমি আগে থেকে এই গ্রামে থাকলে কবে সমস্ত কিছু ভেঙে দিতাম। আজ রাতে আমি দেখব এই গ্রামে আলো জ্বালালে সত্যিই কি হয়। কিন্তু গোপাল জানতো না যে গ্রামের লোকেরা অকারণে এই নিয়ম করেনি। অনেক বছর আগে থেকে এটা চলে আসছে। এর আসল কারণটা ভালোভাবে কেউ না জানলেও যে কারণে এই কাজটা হতো তা ছিল একটা ভয়াবহ কারণ। এই গ্রামের ইতিহাসে লুকিয়েছিল এমন এক কালো অধ্যায় যার জন্য গ্রামের লোকেরা এই কথাটা মেনে চলত। গ্রামের আকাশ বাতাস পূর্ণিমার রাতে কেমন যেন বদলে যেত। আসলে মদন বলেছিল প্রতি মাসের পূর্ণিমার রাতের কথা। আসলে সেটাই, এই প্রতি মাসের পূর্ণিমার রাতে এই গ্রামের লোকেরা আলো জ্বালাতে পারত না। তবে পূর্ণিমার রাত বলেই আলো না জ্বালালে অসুবিধাও খুব একটা হতো না। আসল কথাটা ছিল আগুন জ্বালানো যাবে না, জ্বালালেই বড় বিপদ হবে। আজ পর্যন্ত অনেকেই এই আগুনের নিয়ম বদলে ফেলার চেষ্টা করেছিল, আর তাদের মধ্যে কেউই আর আজ বেঁচে নেই।
গোপাল অনেক রাতের দিকে নিজের ঘরের দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে আগুন জ্বালাবার ব্যবস্থা করল। মনে মনে হাসতে হাসতে সে বলল, এই পূর্ণিমায় ঘরের ভেতরেই আগুন জ্বালাবো, তারপর পরের পূর্ণিমায় ঘরের বাইরে আগুন জ্বালাবো। দেখা যাক তারপর কি হয়, কে কি করে। আমার হারিকেনের কাছে গিয়ে আলোটা জ্বালায় গোপাল। ঠিক তখনই তার মনে হয় যেন আলোটা জ্বলা মাত্রই বাড়ির পিছন দিকে কার যেন একটা পায়ের শব্দ হলো। গোপাল এইবার চমকে ওঠে। তার বাড়ির আশেপাশে কারো আসার কথা নয়। এই গ্রামে বেশ কয়েক ঘর গায়ে গায়ে হলেও এই দিকের ঘরগুলো একটু দূরে দূরে, আর সেই কারণে এখানে কারো থাকার কথা নয়। কথাটা ভাবা মাত্রই গোপাল চমকে ওঠে। গোপাল বলে, কে কে বাড়ির পেছনে, কে ওখানে? গোপালের কথার উত্তর কেউ দেয় না। কিন্তু আরেকটা অদ্ভুত ব্যাপার, মনে হয় ঘরের ভেতর হারিকেনটায় যে আলো জ্বলছে সেইটা যেন একটু বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে। গোপাল হারিকেনের আলোটা কমিয়ে দেওয়ার জন্য তার নখটা ঘোরালো, কিন্তু আগুনটা কমছে না। ধীরে ধীরে যেন মনে হচ্ছে আগুনটা হারিকেনের কাঁচ ফুঁড়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে। অতটা উঁচু কাঁচের ঘেরাটোপ পেরিয়ে আগুনটা উপরে উঠে আসছে। এইবার গোপাল যেন ভয় পেয়ে গেল, কারণ তার মনে হচ্ছে আগুনটা শুধু আগুন নয়, যেন আগুনের ভিতর থেকে একটা আগুনের লেলিহান শিখার মতো হাত 5টা আঙুল বার করে এগিয়ে আসছে তার দিকে। ভয়ে গোপাল খানিকটা পিছিয়ে গেল। পিছিয়ে যেতে গিয়ে বন্ধ দরজার গায়ে ধাক্কা খেল। আর ঠিক তখনই সে দেখতে পায় সে ভুল ভাবেনি। আগুনটা এবার হারিকেনের পরিধি পেরিয়ে বাইরে বেরিয়ে আসতে শুরু করেছে। কিন্তু এমনটা কি করে হতে পারে? গোপাল চিৎকার করে উঠল, আরে বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। কথাটা বলেই দরজার উপর প্রবলভাবে ধাক্কা দিতে শুরু করল। একটু আগেই নিজের হাতে যে দরজাটা ভেতর থেকে বন্ধ করেছে সেই দরজাটা এখন আর খুলতে চাইছে না। প্রবল চেষ্টা করেও সেই দরজা কিন্তু সে খুলতে পারল না। পিছনের দিকে তাকাতেই ভয়ে আতঙ্কে গোপালের মনে শুধু একটাই চিন্তা আসে, মদন যে কথাগুলো বলেছিল সেগুলো শুনলেই বোধহয় ভালো হতো। আজ রাতে আগুন না জ্বালালেই ভালো হতো। কিন্তু ততক্ষণে হারিকেনের আগুনটা গোটা ঘরে ছড়িয়ে পড়েছে, আর তার মনে হতে থাকে যে গোটা ঘরে জ্বলতে থাকা আগুনের ঠিক মাঝখানে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সে স্পষ্ট দেখতে পাচ্ছে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, একটা নারী মূর্তির মতো, কিন্তু তার গোটা শরীরটা যেন আগুন দিয়ে গড়া। একটা অদ্ভুত গলার স্বর সে শুনতে পায়, একটা হাসি, আর তারপরে যেন আগুনটা তার সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল গোপালের গায়ের উপর। নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করে ওঠে গোপাল, আর তারপর সমস্তটা ঢেকে গেল আগুনের লেলিহান শিখায়। ব্যাপারটা অমন নয়। মাঝে মাঝে এমন অনেক ব্যাপার ঘটে যায় যেগুলো তোমরা ভাবতেও পারবে না। এখনো বাংলাদেশের অনেক গ্রামে এমন অনেক নিয়ম আছে যেগুলো যেগুলো তোমাদের কল্পনাতেও আসবে না। এখনো অনেক এমন গ্রাম আছে যেখানে রাতের অন্ধকারে মানুষ গ্রামের পথে হাঁটে না। বিশেষ কিছু তিথি বা বিশেষ কিছু দিনে তারা এই কাজটা করে থাকে, অথচ সেই কাজ করার পেছনে যে কারণ রয়েছে সেই কারণটাই তোমরা শহরে ঝলমলে আলোয় বসে বিশ্বাস করতে পারবে না। তোমাদের তো এখনকার কথা বললাম, তাহলে ভাবো আমি যে সময় গ্রামের পথে পথে ঘুরে বেড়াতাম সেই সময় কেমন ছিল। তারানাথ কথাগুলো একটানা বলে চুপ করতেই আমি বলে উঠলাম, না, আমরাও এমন অনেক কথা শুনেছি। অনেক গ্রামের দিকে এখনো কিছু অদ্ভুত নিয়ম আছে। অনেক গ্রামে কেন, এই তো আমি এক গ্রামের কথাই জানি, যেখানে একটা ডোবা আছে, সেই ডোবার টলটলে জল, সেই জলে মাছও আছে, অথচ কেউ সেই জলে কখনোই মাছ ধরবে না। যদি ওই জলে কেউ মাছ ধরে আর সেই মাছ খায়, তাহলে তার ঠিক কোনো না কোনো বিপদ হয়। ঠাকুরমশাই, আপনার সঙ্গে এই কথায় আমি একদম সম্মত। এমন অনেক নিয়মের কথা আমিও শুনেছি, কিন্তু আমাদের শহরে তো এমন কিছু নেই। তাছাড়া এই অশরীরী আত্মা প্রেতাত্মা যাই হোক না কেন, এসবের বিদ্যুতের আলোতে এত ভয় কেন?
ওদের ভয় বিদ্যুতের আলোতে নয়, ওদের ভয় আসলে মানুষকে। যে স্থানে মানুষের পা পড়ে, অহরহ মানুষের গায়ের গন্ধ ভেসে বেড়ায়, সেই স্থানে অশরীরী আত্মা থাকতে পারে না। একবার ভেবে দেখো তো, এমন কখনো শুনেছো কোনো বাড়িতে মানুষ বাস করে আর হঠাৎ করে সেই বাড়িতে অশরীরী আত্মা বসবাস করতে শুরু করেছে? হ্যাঁ, তোমরা এ কথা বলতেই পারো যে মাঝে মাঝে মানুষকে ভূতে ধরে, কিন্তু সেই ভূত মানুষের ঘরের ভেতরে এসে ঢোকে না, আসে বাইরে থেকে, তাও নির্দিষ্ট কিছু কারণে। যে স্থানে মানুষের পা পড়ে না, আর বিশেষ করে তন্ত্র বলে মানুষের গায়ের গন্ধ যেখানে থাকে না, সেইখানেই অশরীরী বা প্রেত থাকতে পারে। কথাগুলো একটানা বলে তারানাথ হাতের সিগারেটে একটা লম্বা টান দিল। তোমরা বিশ্বাস করো বা না করো, এ কথা কিন্তু সত্যি। আমি এমন অনেক কিছু দেখেছি যা বড়ই অদ্ভুত। আমি এত অদ্ভুত ব্যাপার দেখার পরও সেই সমস্ত কিছু আমি নিজেও বিশ্বাস করে উঠতে পারিনি। আজ তাহলে তেমন একটা গল্প বলুন, আপনার জীবনে দেখা কোনো এমন অদ্ভুত গ্রাম্য নিয়ম কিংবা এমন কোনো গ্রাম্য অবস্থার মধ্যে আপনি কখনো পড়েছিলেন যা আপনি তার আগে কখনোই দেখেননি। অনেকবার দেখেছি, বুঝলে, অনেকবার। তবে একবারের কথা বড্ড বলতে ইচ্ছে করছে। তাছাড়া আজ পূর্ণিমার রাত, সেই দিনও ছিল পূর্ণিমা। সেই গ্রামে পূর্ণিমার রাতেই একটা অদ্ভুত ব্যাপার হতো। তোমাদের সেই কথাটাই বলি, একটু বসো। আচ্ছা ঠাকুরমশাই, পূর্ণিমা তিথিও কি অশরীরীদের জন্য প্রহসন? আগে জানতাম অমাবস্যায় এসব হয়, এখন শুনছি পূর্ণিমাতেও এসব হয়। তিথি বড় অদ্ভুত জিনিস। আমি পূর্ণিমার দিনে এমন দেখেছি, অনেক কিছু দেখেছি যা অন্য কোনো দিনও সম্ভব নয়। আবার অমাবস্যার দিনেও এমন শুভ তিথি দেখেছি যে তিথিতে শুভ কাজ হচ্ছে। তাই ওসব নিয়ে সহজে কিছুই বলা যায় না। কিছু নক্ষত্রের সঙ্গে দিনের বিশেষ সম্পর্ক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে নেই। সেটা বুঝতে পেরেছি আপনি যেটা বলছেন। তারানাথ সিগারেট টানা শেষ করে সিগারেটের অবশিষ্টাংশ ফেলে দিল। যে কথা বলছিলাম, গ্রামের নাম আমার এখন মনে নেই। সেই গ্রামে গিয়ে পড়েছিলাম আমি হঠাৎ করেই। তোমরা তো জানো, এই ঘুরতে ঘুরতে আমি এখানে ওখানে চলে যেতাম। যখন যেদিকে দু চোখ যেত তখন সেখানে যেতাম। সাধুসঙ্গ পেলে ভালো, না পেলে একা একাই ঘুরে বেড়াতাম। ততদিনে বেশ কিছু প্রক্রিয়া শিখেছি। মাতু পাগলির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তখন একবার গিয়েছিলাম ওই উত্তরের দিকে। বেশ কয়েকদিন হাঁটা পথ এবং গরুর গাড়িতে করে উত্তরের পথে চলেছি। টানা 3 দিন যাত্রা ও মাঝে বিশ্রাম, এমন করে সেখানে পৌঁছে গেলাম। যে গাছের তলায় আমি বিশ্রাম নিচ্ছিলাম তা গ্রাম থেকে একটু বাইরের দিকে। বড় ভালো লাগলো, মিথ্যে বলবো না তোমায়। সেই গাছের তলায় বসে থাকতে থাকতে নদীর দৃশ্য আর বহু দূরে একটা গ্রামের অবয়ব দেখে মনটা কেমন যেন হয়ে এসেছিল। তবে আমি যেটা লক্ষ্য করছিলাম সেটা হলো, একটা মানুষ এখানে আসার পরে গরুর গাড়ি চলে যাওয়ার পর থেকে আমি কিন্তু কোনো মানুষের দেখা পাইনি। একটা মানুষ নয়। গাছের তলায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কি মনে হতে সেখান থেকে উঠে গ্রামের দিকে রওনা দিলাম। বেশ কয়েক পা এগোতেই বুঝতে পারলাম পথটা দুদিকে বেঁকে গিয়েছে। এই কারণে বহু দূরের গ্রামের পথ দেখতে পেলেও আমি লোকজন কাউকে দেখতে পাইনি। যে পথটা সোজা গিয়েছে সেই পথে বহু দূরে যেতে হবে। বাঁদিকে একটা পথ গিয়েছে, সবুজ গাছে ঢাকা হলেও সেই সোজা পথে খানিকটা এগিয়ে গেলে গ্রামের বাড়ি ঘর চোখে পড়ে। হাঁটতে হাঁটতে আমি বেশ খানিকটা এগিয়ে এসেছি, এমন সময় শুনতে পেলাম একটা বাড়ি থেকে
বেশ কথাবার্তা ভেসে আসছে। বেশ কিছু লোকজন তাদের মধ্যে উত্তেজিত স্বরে কিছু বলছে। আমি সেই বাড়ির সামনে দাঁড়ালাম। আগেই বলেছি, যখন ওখানে এসেছি তখন সকালের সময়। গোটা রাত গরুর গাড়িতে করে চলেছিলাম। একটা গরুর গাড়ি কে যেন নিয়ে 3 গ্রাম দূরে চলেছিল। সেই গরুর গাড়ির সাক্ষাৎ ভাগ্য বলে পেয়ে গিয়েছিলাম। তার সঙ্গে কথা বলতে বলতে প্রায় গোটা রাত তার গাড়িতেই এসেছি। মাঝে মাঝে ঘুমিয়েও পড়েছি। ভোরের দিকে ঘুমটা ভালোই এসেছিল। তারপর ঘুমটা ভাঙতেই সে আমাকে নামিয়ে দিয়েছিল। তারপর সকালে হাঁটতে হাঁটতে সেই গাছের তলায় আসা, কিন্তু কথাবার্তা ক্রমশ বাড়ছে দেখে আমি বাড়ির দিকে এগিয়ে গেলাম। একজন বলছে, এমন ব্যাপার কিন্তু আমাদের গ্রামে এর আগেও হয়েছে। আমি প্রথমেই সন্দেহ করেছিলাম গোপালকে এখানে থাকতে না দেওয়া উচিত ছিল। তাড়াতাড়ি! রাতেও আমার সঙ্গে গোপালের কথা হলো। বারবার করে আমি বললাম, ও কাজ করো না, করো না। তারপরেও আমার কথা শুনলো না। আমার কথা শুনলে তো আর এমনটা হতো না। একবার ওদের হাতে পড়লে আর কিন্তু বাঁচতে পারবো না। না না না, ও কথা মুখে বলো না। তুমি বুঝতে পারছো না তুমি কি বলছো? একদম নয়। চুপ চুপ, ও কথা বলো না। আমি সামনের দিকে তাকিয়েছিলাম। ততক্ষণে বাড়িটার দিকে তাকাতেই এবার কিন্তু অবাক হয়ে গেলাম। বাড়িটা যেন আগুনে পুড়ে গিয়েছে। এক মুহূর্ত দেখে তো সেটাই মনে হলো। আশেপাশের লোকেরা ভিড় করে দাঁড়িয়ে রয়েছে এক পাশে। একটা পোড়া পোড়া গন্ধ। একটু কৌতূহল হচ্ছে। আর একটু এগিয়ে গিয়ে প্রশ্ন করলাম, এখানে কি হয়েছে? বাড়িতে আগুন লেগেছে নাকি? এতক্ষণ যারা আমার কাছাকাছি দাঁড়িয়ে কথা বলছিল তাদের মধ্যে থেকে একজন এগিয়ে এলো। আগে আপনাকে তো ঠিক চিনলাম না। হ্যাঁ সাধু বাবা, আগুন লেগেছে। আমাদের গ্রামে বড় বিপদ হয়েছে। এমন বিপদ যা এই গ্রামেরই একজন নিজে থেকে সেদে এই গ্রামে ঢুকিয়েছে। এমন কথা শুনে অবাক হবে না এমন মানুষ নেই, কিন্তু কে সেধে বাড়িতে বিপদ ঢোকায়? তাছাড়া বাড়িতে আগুন লেগেছে, কেউ ইচ্ছে করে বাড়িতে আগুন লাগাবে কেন? কেউ কি ইচ্ছে করে তার বাড়িতে আগুন লাগিয়েছে এই কথা বলতে চাইছো তোমরা? না সাধু বাবা, সে কথা নয়। আমাদের গ্রামে পূর্ণিমার দিন রাতের বেলা যদি কেউ আলো জ্বালায় তাহলে বিপদ হয়। সে কথা বলার পরেও গোপাল আমার কথা শোনে না। সে জোর করে ঘরের ভিতর নিশ্চয়ই আগুন জ্বালিয়েছিল, আর তাতেই এমনটা হয়েছে। এ কি অদ্ভুত কথা শোনালে তুমি? পূর্ণিমার রাতে আগুন জ্বালালে বিপদ ঘটে, কিন্তু সেটা কেন? সাধু বাবা, বাপ ঠাকুরদার আমল থেকে কথা শুনে আসছি। আমরা তো সাহস পাই না। এই গ্রামে যতবারই কেউ সাহস করে পূর্ণিমা রাতে আগুন জ্বালিয়েছে ততবারই এমন কিছু হয়েছে। হল ঘরের ভিতরে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, না হলে গোটা ঘরে আগুন লেগেছে। এ তো আর সাধারণ আগুন নয়, এগুলো হলো গ্রামের অভিশাপ। সেই অভিশাপ যখন নেমে আসে তখন মানুষের কিছু করার থাকে না। কিন্তু তোমরা যে কথা বলছো তার পেছনে কোনো একটা কারণ থাকা দরকার। নিশ্চয়ই এমন কিছু তোমাদের গ্রামে হয়েছিল যার পর থেকে এভাবে গ্রামে পূর্ণিমার রাতে আলো জ্বালানো বারণ হয়ে গেছে। শুনেছিলাম অনেক বছর আগে পূর্ণিমা রাতে কিছু একটা হয়েছিল, আর তারপর থেকেই এই নিয়ম, কিন্তু তা ভালোভাবে জানি না। সবাই ব্যস্ত হয়ে পড়ল। কথা বন্ধ হয়ে গেল কারণ ততক্ষণে মৃতদেহ বার করা হয়েছে। আগুনে পুড়ে কালো হয়ে যাওয়া একটা মৃতদেহের পোড়া গন্ধে চারপাশটা ভরে উঠেছে,
যারা যারা মৃতদেহ বার করছিল তারা মুখে কাপড় বেঁধেছে। সেই স্থানে তাকার ইচ্ছা হলো না, সেখান থেকে বেরিয়ে পথের কাছে এসে দাঁড়ালাম। মৃতদেহ নিয়ে চলে গেল একদল লোক। সেই লোকটি, যার নাম পরে জানতে পেরেছিলাম, সে হচ্ছে মদন সামন্ত। সে আমার কাছে এসে দাঁড়ালো, বলল, সাধু বাবা, আপনি জিজ্ঞাসা করেছিলেন এর পেছনে আসল কারণ কি। আপনার কি মনে হয় কোন কারণের জন্যই অভিশাপ আমাদের গ্রামে নেমেছে? দেখো, আমি একজন সাধক। সাধনার জোরে আর তন্ত্রমন্ত্রের মাধ্যমে যেটুকু জানতে পেরেছি, তাতে আমার মনে হয় কোনো কারণ ছাড়া কিছু হয় না। নিশ্চয়ই এমন কিছু হয়েছে যার জন্য এই গ্রামে অভিশাপ নেমেছে। গ্রামের কোনো প্রবীণ মানুষ নিশ্চয়ই এ কথা জানে। মদন একটু চিন্তা করল, তারপর বলল, সত্যি বলতে আমারও তেমনটাই মনে হয়েছিল, কিন্তু গ্রামের সকলেই যখন ব্যাপারটা মেনে নিয়েছে তখন আর এইসব নিয়ে ঘাঁটাতে চাইনি। কিন্তু গোপালের মৃত্যুর পর আমারও কিন্তু মনে হচ্ছে সত্যি ব্যাপারটা দেখা দরকার। অস্বাভাবিক ব্যাপারকে তো কখনোই আর স্বাভাবিক বলে ভেবে নেওয়া যেতে পারে না। নিশ্চয়ই কিছু আছে এই গ্রামে। কয়েকদিন আমি থাকবো তোমাদের গ্রামে। এই সমস্ত কথা শুনে তো আরোই মনে হচ্ছে থাকতে হবে। এখানে থেকে গ্রামের আসল সমস্যাটা কি তার সমাধান করার চেষ্টা করব। আমি যতটা সম্ভব সাহায্য করব। আপনি সাহায্য করবেন সাধু বাবা? যখন আপনি সাহায্য করবেন বলেছেন, তাহলে এবার সত্যি সত্যি একবার চেষ্টা করে দেখি এই সমস্ত কিছু থেকে উদ্ধার পাওয়া যায় নাকি। এখানে কোথাও একটু থাকার ব্যবস্থা করা যাবে? আর মাথা গোজার মতো কোনো একটা স্থান হলেই হবে, মন্দির কিংবা কোনো। কেন গৃহস্থকে লজ্জা দিচ্ছেন সাধু বাবা? দাঁড়িয়ে যখন আছেন, আমার বাড়িতে চলুন। একটু কষ্টসৃষ্ট করে গরিবের বাড়িতে থাকবেন, ডাল ভাত খাবেন। না সাধু বাবা, আপনার কোনো বারণ কিন্তু আমি আর শুনব না। যে কদিন আপনি এই গ্রামে থাকবেন, আমার সাথেই থাকবেন। আমার প্রবল আপত্তি সত্ত্বেও আমায় প্রায় জোর করে মদন তার বাড়িতে নিয়ে গেল। সেদিন তো ওরা শ্মশানে গিয়েছিল। পুড়িয়ে যাওয়া মৃতদেহটাই আবার নতুন করে পুড়িয়ে দেওয়া হলো। সেদিন মদনের সঙ্গে বেশি কথা হলো না। সন্ধ্যের দিকে তার সঙ্গে গ্রামের পথে বেরোলাম। হাঁটতে হাঁটতে মদন বলল, আমাদের গ্রামে কিন্তু আর কোনো বিপদ নেই সাধু বাবা, বুঝলেন? শুধুই একটাই সমস্যা, ওই পূর্ণিমা রাত। বাকি সবটাই ঠিক আছে। গ্রামের সবচেয়ে প্রবীণ মানুষ কে? তার কাছে গিয়ে যদি এই ব্যাপারে কিছু জানা যায়। তুমি তো বললে বাপ ঠাকুরদার কাছ থেকে শুনেছ এই গ্রামের এই বিপদের কথা, তাহলে তার কারণটাও নিশ্চয়ই কেউ না কেউ জানে। তার কাছেই আপনাকে নিয়ে যাচ্ছি, যদি সে আপনাকে কিছু বলতে পারে। এর আগে তো সে কাউকে কিছু বলেনি। আমাদের গ্রামেরই এক পুরোহিত, এখন সে আর পুজো করতে পারে না। অনেক বয়স হয়েছে, তাই চোখেও ভালো দেখে না। চলুন, ওই যে। দেখতে দেখতে আমরা একটা বাড়িতে এসে পৌঁছলাম। তখন সন্ধে পেরিয়ে রাত হতে শুরু করেছে। দুদিন আগে পূর্ণিমা ছিল, তাই আকাশের অবস্থা ভালো। এগিয়ে এসে মদন গলা তুলে বলল, পুরোহিত মশাই, পুরোহিত মশাই, বাড়িতে আছেন নাকি? ঘরের ভেতর থেকে গলা ভেসে এলো, কে কে এত রাতে? কে আমার বাড়িতে? আমি মদন পুরোহিত মশাই। একবার দরজা খুলুন তো, আপনার সঙ্গে কথা আছে। ও মদন, গ্রামে আবার এসব কি শুরু হয়েছে? শুনেছি পূর্ণিমা রাতে আবার নাকি কে একজন। এই ব্যাপারেই আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আসলে আমার সঙ্গে এক সাধু বাবা এসেছে। এরপরই ঘরের ভেতর থেকে কেউ একজন হেঁটে এলেন দরজা খুলতে। দেখতে পেলাম ঘরের ভেতরে অল্প আলোর একটা হ্যারিকেন জ্বলছে। আমাদের সঙ্গে এসে দাওয়ার কাছেই বসলো।
এ কথা ও কথার পর মদল আসল কথা পারতেই পুরোহিত মশাই বলে উঠলেন, একটা কথা আমি শুনেছিলাম, তবে সে কথা ঠিক কিনা তা আমি জানি না। তাও আজ থেকে অনেক বছর আগের কথা, তখন আমি ছোট। কিছু তো একটা আছেই পুরোহিত মশাই, কিছু না থাকলে তো এটা হতে পারে না। নিশ্চয়ই কোনো কারণ আছে এর পেছনে। তুমি ঠিকই বলেছ। তুমি কে আমি জানি না, তবে এতদিন পরে আমাদের গ্রামের কাউকে এই অভিশাপ কাটানোর চেষ্টা করতে দেখে বড় ভালো লাগছে। তুমি এসেছো বলে যেমনটা হচ্ছে, তুমি না এলে এসব হতোই না। একটা না এতগুলো কথা বলে তারানাথ চুপ করল। কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, তারপর কি হলো? কোনো কারণ জানতে পারলেন না আপনি? পুরোহিত মশাই অনেক কথা বলেছিলেন, তার কথা এলোমেলোভাবে সবকিছুই বুঝতে পেরেছিলাম। তবে তেমনটা তোমাদের বললে সুবিধা হবে না, পুরোটা সহজ করে বলছি, দাঁড়াও। মনে হলো মনে মনে কথাগুলো গুছিয়ে নিল। তারপর আবার বলতে শুরু করলো, সেই অনেক আগেকার কথা। সেই গ্রাম তখন সবে সেখানে পত্তন হয়েছে। তোমরা জানো, আগেকার দিনে গ্রামের সংখ্যা ছিল কম, ঝোপ জঙ্গল ফাঁকা জায়গা ছিল বেশি। সেখানেও গ্রাম তখন সবে শুরু হয়েছে। কয়েক ঘর লোক তখন বসতি করেছে সেখানে। ভর্তি পূর্ণিমার রাতে একটি মেয়ে ঘর থেকে বেরিয়েছিল কোনো একটা কাজে। অনেকেই বলতো সে নাকি তন্ত্রমন্ত্র জানে, তার জন্য তাকে কোনো সাধনা কিংবা কোনো কিছুই করতে হয়নি। আসলে অনেকেই জন্ম থেকে কিছু কিছু গুণ পেয়ে থাকে, সেও তেমন কিছু পেয়েছিল। মানুষের চোখের দিকে তাকিয়ে সে তার ব্যাপারে অনেক কিছু বলে দিতে পারত। গ্রামের অনেকেই তাকে মেনে চলত, কিন্তু সে কারোর খারাপ করেনি। কিন্তু সেই রাতে একটা ঘটনা ঘটে যায়। বাড়ি থেকে সে বাইরে বেরিয়েছিল। তার বাড়িতে তার বাবা মা দুজনেই ছিল। কোনো একটা কাজে তাকে বাড়ি থেকে বেরোতে হয়। সেই রাতে তার বাবা মা দুজনে অসুস্থ ছিল, কিন্তু সে আর ঘরে বেরে না। পরদিন সকালে তার মৃতদেহ পাওয়া যায় গ্রামের বাইরের দিকে একটা জঙ্গলের কাছে। তার দেহ আগুনে পোড়া। কেউ যেন তাকে আগুনে পুড়িয়ে সেখানে ফেলে রেখে গেছে। আসলে কে এই কাজ করেছিল সে কথা কেউ বুঝতে পারেনি। তবে এর পরের প্রথম পূর্ণিমার রাতে আসল ঘটনাটা ঘটে যায়। সেদিনই রাতে গ্রামেরই একজন কি কারণে যেন আগুন জ্বালিয়েছিল, আর তাতেই তার গোটা ঘর আগুনে পুড়ে যায়। তবে সেই রাতে কিন্তু শুধু তার সাথেই ওই ব্যাপারটা হয়েছিল। তাতেই গ্রামের দু একজন ব্যাপারটা সন্দেহ করেছিল। কিন্তু এই আগুনে পুড়ে যাওয়ার পেছনে নিশ্চয়ই এমন কোনো কারণ রয়েছে যে কারণ কেউ জানে না। এই মেয়েটার মৃত্যুর সাথে এই ঘটনার সম্পর্ক থাকতে পারে। আর তারপরেই পূর্ণিমার রাতে ঘটে যায় সেই অদ্ভুত ব্যাপার। গ্রামের শেষের দিকে গ্রামের লোকেরা মিলে একটা মন্দির বানিয়েছিল। সেই মন্দিরে আগুন লেগে যায়। পূর্ণিমার রাতের বেলা মন্দিরের পুরোহিত কিংবা সেই পুরোহিতের বাবা পুজো করছিলেন। পূর্ণিমার রাতের বেলা মন্দিরের পুরোহিত অর্থাৎ সেই পুরোহিতের বাবা পুজো করছিলেন মন্দিরের ভেতরে। আগুন জ্বালাবার সঙ্গে সঙ্গেই তিনি দেখতে পান আগুনের ভেতর থেকে একটা শরীর বেরিয়ে আসছে। তার হাত দুটো এগিয়ে আসছে মন্দিরের দিকে। সেই আগুন গোটা মন্দির পুড়িয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে তিনি মন্দির থেকে কোনো রকমে বাইরে বেরিয়ে বেঁচে ফিরেছিলেন। তারপর থেকেই তিনি বলেছিলেন যাতে এমনটা না হয়। পূর্ণিমার রাতে কেউ আলো জ্বালাতে পারবে না, আলো জ্বালালেই বিপদ হবে। আর আলো জ্বালাতে না পারার জন্য সবার মনে একটা ভয় থেকে যায়। কিন্তু যেহেতু পূর্ণিমা, তাই আলো না জ্বালালেও কারোর অসুবিধা হয় না। তারানাথ কথা শেষ করার আগেই কিশোরী বলল, কিন্তু সেই মেয়েটির কি হয়েছিল সে কথা তো কেউ জানতে পারেনি। আর এই সব কিছুর পেছনে যে সত্যি সেই রয়েছে তার নিশ্চয়তা কোথায়? কোনো কিছুরই নিশ্চয়তা ছিল না। আমিও তখন বুঝতে পারিনি আসলে সেই গ্রামে কি হয়েছে। সেই বৃদ্ধ পুরোহিত তো শুধু একটা সম্ভাবনার কথা আমাদের বলেছিল,
তবে সেটা ছাড়া তো আমাদের কাছে তখন আর কোনো রাস্তা নেই। সমস্ত শুনে আমি বললাম, তার মানে আপনার মনে হয় যে এই সব কিছুই মেয়েটির জন্য হয়েছে? সেই মেয়েটি ওই দিন মারা গিয়েছিল আর তারপর থেকেই পূর্ণিমার রাতে এমন একটা ব্যাপার ঘটে। তাহলে তো সেই মেয়েটি যেদিন মারা গিয়েছিল সেদিন পূর্ণিমা থাকার কথা। ঠিক কথাই বলেছ, সেদিন পূর্ণিমাই ছিল। যেদিন রাতে সে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি, সেদিনই ছিল জলজলে পূর্ণিমার রাত। গ্রামের পথঘাট পূর্ণিমার আলোয় ভেসে যাচ্ছিল, কিন্তু কারা এই কাজ করেছিল সে কথা কিন্তু ভালোভাবে এখনো জানা যায়নি। কিন্তু যদি এটাই হয়, তাহলে আমরা ওই বিপদ থেকে মুক্তি পাবো কি করে? আর সে কিভাবে মারা গেছে? আর এত বছর ধরে সে তবে এই গ্রামে এইভাবে তার অভিশাপ বাঁচিয়ে রেখেছে, তাহলে সেখান থেকে আমরা বাঁচতে পারবো? এত বছরে কিন্তু কেউ সেই বিপদ থেকে বাঁচার চেষ্টা করেনি। যদি একবার সেই বিপদ থেকে আমরা বাঁচার চেষ্টা করি, তাতে অসুবিধা কোথায়? কাজ হোক আর নাই হোক। তাহলে সাধু বাবা, আপনি এখন কি কি করতে চাইছেন? সেই কথা তখন আমি নিজেও ভাবিনি। আমি শুধু মনে মনে ভেবে রেখেছিলাম এমন কিছু একটা করতে হবে যাতে লোকেদের সাহায্য করা যায়। আর ওই যে অশরীরী শক্তি গ্রামে এই কাজ করে চলেছে, তাকে আটকাতে হবে। কিন্তু আগুন তো শুভ শক্তি। এই শুভ শক্তির মাধ্যমে একজন অশরীরী আত্মা কি করে গ্রামের মানুষের ক্ষতি করছে? তোমরাই তো ভুলে যাচ্ছ, আমি আগেই বলেছি যে মেয়েটি মারা গিয়েছিল তার সামান্য কিছু ক্ষমতা ছিল। সে অনেক কিছুই জানতো। সে যেমন মানুষের ভালো করতে পারত, তেমন মানুষের খারাপ করতেও পারত। আবার মনে হয় মৃত্যুর সময় সে এমন কিছু একটা করে গিয়েছিল, যে আগুনে তার মৃত্যু হয়েছে সেই আগুনকেই সে গোটা গ্রামের বিরুদ্ধে কাজে লাগিয়েছিল। কিন্তু তাই বলে এত বছর ধরে? মদন নামের লোকটি তো আপনাকে বলেছিল যে তার বাপ ঠাকুরদার আমল থেকে সেই সব কথা শুনে আসছে। তার মানে পুরোহিত মশাইয়ের বাবা যখন পুরোহিত ছিলেন তখনকার কথা। এসব অর্থাৎ কম করে 100 বছর কিংবা তার চেয়েও বেশি। 100 বছরেরও বেশি। কিন্তু এসব চিন্তা তখন আমার মাথায় ছিল না। আমার মাথায় ছিল একমাত্র একটাই চিন্তা, কিভাবে এই বিপদ থেকে গ্রামকে উদ্ধার করা যায়। আমার সব সময় মনে হচ্ছিল কিছু একটা আমি করতে পারবো, কিছু একটা, এমন কিছু একটা করতে পারবো যা আমি নিজেও জানি না। মনে মনে বারবার মধুসুন্দরী দেবীকে ডাকতে লাগলাম। সেদিন রাতে বাড়িতে ফিরে মদনের বাড়িতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গিয়েছি। গোটা রাত ঘুম এলো না। চোখের সামনে বারবার সেই পুড়ে যাওয়া বাড়িটা আর সেই মৃতদেহ, পুরোহিত মহাশয়, সব কিছুই আসতে লাগলো। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। আর ঘুম ভাঙতেই মনে হলো আমার ঘরের মধ্যে কে যেন এসে দাঁড়িয়েছে। হঠাৎ করে এমন একটা ব্যাপারে মনে হয় চমকে উঠেছিলাম। দরপর করে বিছানায় উঠে বসতেই মনে হলো আমার ঠিক পায়ের কাছে বেশ খানিকটা দূরে অন্ধকারে কে একজন দাঁড়িয়ে রয়েছে। কে কে? আমায় চিনতে পারছিস না? তোকে বলেছিলাম না, যতবার তুই বিপদে পড়বি তার আগে এসে তোকে আমি সাবধান করে দিয়ে যাব। আমি বিপদে পড়তে চলেছি, কিন্তু কিন্তু কিসের বিপদ? ওরে ওরে, সব কিছু যে তোর হাতে নেই, এমন অনেক কিছুই আছে যা তোর হাতের বাইরে। সেসব কিছুই তুই কিছুতেই সমাধান করতে পারবি না। ওরে, ভাগ্যে যা লিখে রেখেছে তাই হবে, বুঝলি? কিন্তু তাই বলে এই গ্রামের মানুষেরা? অভিশাপ এই গ্রামে রয়েছে, গ্রামের বাড়িতে নয়। এই গ্রামের মানুষ যদি গ্রাম ছেড়ে চলে যায় তাহলে আর কোনো বিপদ হবে না। কিন্তু এই গ্রামের মাটি অভিশপ্ত হয়েছে অনেক আগে। সেই অভিশাপ তুই কাটাতে পারবি না। তাই বলে কি আমি চেষ্টাও করব না? করবি, অবশ্যই করবি, কিন্তু সাবধান থাকবি। সে কিন্তু তার পথে আসা সবাইকে সরিয়ে ফেলতে চাইবে। তার ক্ষমতা কিন্তু এখন অনেক।
সে কিন্তু অতি সাধারণ কোনো ব্যক্তি কিংবা অশরীরী নয়, তাই তার সাথে মোকাবিলা করা সহজ হবে না। আমি আমি এই গ্রামের লোকেদের সাহায্য করতে চাই। আমি চাই যাতে গ্রামের... আমার কথা শেষ হলো না, তার আগেই চোখের সামনেটা কেমন যেন ঝাপসা হয়ে গেল। তারপর দেখি ঘরের মধ্যে কেউ কোথাও নেই। আমি শান্ত গলায় ডাকলাম, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, আপনি আছেন? কিন্তু ঘরের মধ্যে সাধু বাবার থাকার কোনো লক্ষণ নেই। তার গলার স্বর কিংবা তার উপস্থিতি কোনো কিছুই বুঝতে পারলাম না। তাড়াতাড়ি উঠে ঘরের এক পাশে রাখা হ্যারিকেনটা জ্বালিয়ে ঘরের দরজা জানলা খুলে দিলাম। ঠান্ডা হাওয়া ঘরের ভেতরে এসে ঢুকলো, কিন্তু না, কেউ কোথাও নেই। বাকি রাতটা জেগেই কাটিয়ে দিলাম। পরদিন সকালে মদনের সঙ্গে ঘুরতে ঘুরতে সেইখানে গেলাম যেখানে ওই মেয়েটি আর তার পরিবার থাকত। মেয়েটার মৃত্যুর পর তার পরিবার সেখান থেকে চলে গিয়েছিল। বাড়িটা পরিত্যক্ত, যে জঙ্গলে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল সেখানেও গেলাম। সে অনেক বছর আগের কথা হলেও মদন কিংবা বাকিরা কিছু কিছু গল্প শুনিয়েছে, আর সেই গল্প হিসেবেই আমি সমস্ত কিছু দেখলাম। হিসেব করে জানা গেল গ্রামের মধ্যে এই গোপালকে নিয়ে প্রায় 7 জন মারা গেছে। পূর্ণিমার রাতে আলো জ্বালাতে গিয়ে 7 জন সংখ্যাটা কম নয়। ফেরার সময় বললাম, পরের পূর্ণিমার রাত না হলে তো কিছুই করা যাবে না, তাই না? পরের পূর্ণিমার রাতে আলো জ্বাললে সে আবার আসবে। ওই একটা সময় ছাড়া তাকে আর দেখা যায় না। কিন্তু যদি কোনো বিপদ হয়, আবার আপনি যদি আগুন জ্বালান, যদি আপনার উপর তার রাগ হয় তখন? কিন্তু এছাড়া তো আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। পরের পূর্ণিমা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। খবর পেয়েছি এখান থেকে 3 গ্রাম দূরে একজন সাধু রয়েছেন। আমি তার কাছে গিয়ে কয়েকদিন ঘুরে আসব। পরের পূর্ণিমার 2 দিন আগে আমি আবার এখানে ফিরে আসব। এতদিন এখানে থাকলে আমার মন বসবে না। এক জায়গায় বেশি দিন থাকা আমার ভালো লাগে না। এই কদিন সেই সাধুর কাছ থেকে আমি ঘুরে আসি, তারপরে আবার সঠিক সময়ে আমি এখানে চলে আসব। আর সেই পূর্ণিমার রাতে আলো জ্বালিয়ে আমি দেখব আসলে এখানে কি হয়। আমার কথায় মদন বেশ অবাক হয়েছিল, কিন্তু কিছুই করার নেই। তাই মদনকে বিদায় জানিয়ে পরদিন সকালে আমি সেই গ্রাম ছেড়ে চলে গেলাম 3 গ্রাম দূরে। সেখানে এক শ্মশানের কাছে এক সাধুর খোঁজ পেয়েছিলাম। সাধুর কাছে গিয়ে দেখলাম সাধু বেশ ভালো। তার সঙ্গে কথাবার্তা বললাম, বেশ কিছু বিষয় নিয়ে গভীর আলোচনা হলো। সাধু যেমন মিষ্টিভাষী তেমনই উচ্চ স্তরের, কিন্তু সাধু সেখানে বেশি দিন থাকবে না। সাধু আমায় বলল, তুমি এ পথে কেন? তোমার তো এ পথে থাকার কথা নয়। সংসারে তোমার এখনো সম্পূর্ণ ভোগ রয়েছে। সংসারে ফিরে যাও। সাধু বাবা, আপনি যখন এই কথা বলতে পারছেন তখন নিশ্চয়ই আপনি বলতে পারবেন পরের পূর্ণিমায় আমার সঙ্গে কি ঘটবে। পরের পূর্ণিমায় আমি এমন একটা কাজ করতে চলেছি যার সম্পর্কে আমার নিজেরই সন্দেহ আছে। সাধু বেশ কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল। তারপরেই তার চোখ কেমন যেন একবার বিস্ফারিত হয়ে এলো। সে আমার দিকে তাকিয়ে বলল, ও, তুমি যা করতে চলেছ সে কাজ করো না। তুমি যার সঙ্গে লড়াই করতে চলেছ ও সাধারণ কিছু নয়। ওকে তুমি হারাতে পারবে না। কিন্তু তাই বলে একটা গোটা গ্রামের মানুষকে এভাবে বিপদে ফেলে দেব? তুমি বুঝতে পারছো না, সব কিছু আমাদের হাতে থাকে না। আমাদের হাতের বাইরেও অনেক সময় অনেক কিছু থাকে। তাই সব কিছু তুমি করতে পারবে না। ওই গ্রামেই তার মৃত্যু হয়েছিল। ওই গ্রামের মাটিতে তার রক্তের দাগ লেগে আছে। তাই ওই গ্রাম ছেড়ে সেভাবে যাবে না। আর সে কোনো মানুষ নয়, সেগুলো এক উচ্চ স্তরের আত্মার এক অংশ। তাই
তাই তার মৃত্যুর প্রতিশোধ সেভাবেই বছরের পর বছর নিয়ে যাবে। 1000 বছর সে ওখানে থাকবে, তারপর সে ওখান থেকে মুক্ত হবে। কিন্তু আমি পূর্ণিমার রাতে তাকে দেখতে চাই। আমি পূর্ণিমার রাতে ওই গ্রামে গিয়ে আগুন জ্বালাবো, যাতে তাকে দেখতে পাই। সাধু বাবা কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবলো, তারপর বলল, তুমি যখন বদ্ধপরিকর হয়েছ, তখন তোমায় আমি বারণ করব না। তবে তোমায় একটা জিনিস দেব। এটা তোমার হাতে যতক্ষণ থাকবে, ততক্ষণ তোমার কোনো বিপদ হবে না। এই নাও। কথাটা বলে সাধু বাবা আমার হাতে একটা রুদ্রাক্ষ দিল। সেই রুদ্রাক্ষের দুপাশে দুটো সুতো বাঁধা, তবে দুটো সুতোর রং আলাদা। কিন্তু অদ্ভুতভাবে রুদ্রাক্ষের ভেতরে সুতোগুলো কিভাবে প্রবেশ করেছে এবং কিভাবে আটকে আছে আমি তা বুঝতে পারলাম না। বললাম, এটা আমায় তার থেকে রক্ষা করবে? হ্যাঁ, অবশ্যই রক্ষা করবে। তুমি যখন মনে মনে স্থির করে নিয়েছ তুমি তার সম্মুখীন হবে, তাহলে তোমায় রক্ষা করার জন্য এটা আমি তোমায় দিলাম। তবে এখনো বলবো, তুমি কিছুই করতে পারবে না। তোমরা বুঝতে পারছো না, সে সাধারণ কোনো অশরীরই ছিল না। সে ছিল উচ্চ স্তরের কোনো আত্মা। উচ্চ স্তরের এক আত্মার অংশ নিয়ে সে জন্ম নিয়েছিল, আর তাই তার মৃত্যুর পরে সে থেকেই গিয়েছিল। সাধু বাবা বলেছিল সে 1000 বছর ধরে এখানে থাকবে, তারপরে সে ওখান থেকে মুক্তি পাবে। হয়তো আজও সে ওখানে আছে, কিন্তু আমি তাকে দেখার জন্য পূর্ণিমার রাতে সেখানে গিয়েছিলাম। কিশোরী উত্তেজিত গলায় বলে উঠল, ঠাকুরমশাই, আপনি ওখানে গিয়ে কি দেখেছিলেন পূর্ণিমার রাতে? আপনারা সত্যি সত্যি আগুন জ্বালিয়েছিলেন? সাধুর সাথে বেশ কয়েকদিন কাটিয়ে আমি আবার বেরিয়ে পড়লাম। হিসেব করে যেদিন পূর্ণিমা তার 2 দিন আগে আবার সে গ্রামে গিয়ে পৌঁছলাম। আমায় দেখতে পেয়ে মদন একটু অবাক হলো। সাধু বাবা, আমি ভেবেছিলাম আপনি বোধহয় আসবেন না, কিন্তু সত্যি সত্যিই আপনি এসে পড়েছেন। কিন্তু আমি এখনো বলবো, কোনো প্রয়োজন নেই পূর্ণিমা রাতে আগুন জ্বালিয়ে স্বয়ং বিপদকে আহ্বান করার। তুমি ভয় পাচ্ছ মদন? তোমায় আমার সঙ্গে থাকতে হবে না, আমি একাই থাকবো। না সাধু বাবা, যদি আপনি আগুন জ্বালান তাহলে আমি আপনার সঙ্গে থাকব। তবে হ্যাঁ, আমার ঘরে কোথাও আগুন জ্বালাবো না। ঘরে আগুন জ্বালালে বাকিদের বিপদ হতে পারে, তাছাড়া আশেপাশের লোকেদেরও বিপদ হতে পারে। গ্রামের বাইরে, হ্যাঁ গ্রামের বাইরে কোথাও ফাঁকা স্থানে আমরা আগুন জ্বালাই, তাহলে কারুর কোনো ক্ষতি হবে না। মদনের কথাটা মন অপ্পুত হলো। বললাম, তুমি ঠিকই বলেছ। তাহলে একটা কাজ করা যাক। পূর্ণিমার সন্ধেবেলায় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ব, তারপর ফাঁকা কোনো স্থানে আগুন জ্বালাবার ব্যবস্থা করব। কিন্তু যদি তোমার কোনো বিপদ হয়? বিপদ আমার হোক কিংবা আপনার, যদি ভাগ্যে মৃত্যু না থাকে তাহলে কিছুই হবে না সাধু বাবা। আর যদি ভাগ্যে মৃত্যু থাকে তাহলে ঘরে বসে এই গোপালের মতো মৃত্যু হবে। বেচারা বেচারা থাকতো পাশের গ্রামে, সম্পত্তি পেয়ে এই গ্রামে এলো, আর তারপর এই মরল। তাহলেই ভেবে দেখুন। মদন, পূর্ণিমার রাতের কথা কাউকে জানানো যাবে না। কাউকে জানালে কিন্তু তারা সবাই বারণ করবে, তাই সাবধান। তোমার বাড়িতেও যেন কেউ জানতে না পারে। পূর্ণিমার সন্ধেবেলা
আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একটা হ্যারিকেন হাতে নিয়ে। আমি আর মদন গ্রামের বাইরের দিকে একটা ফাঁকা জায়গায় এসে উপস্থিত হলাম। এই দিকটা সামান্য জঙ্গল। একটা জায়গা পরিষ্কার করে তাতে শুকনো পাতা জমিয়ে আমরা একটু পরেই আগুন জ্বালালাম। আকাশে গোল রূপোর থালার মতো চাঁদ উঠেছে, মৃদু মন্দ হাওয়া বইছে, গাছের পাতাগুলো মাঝে মাঝে নড়ে উঠে শব্দ করছে। ঠিক তার মধ্যে আমরা আগুন জ্বালিয়েছি। পাতায় আগুন জ্বলার চরচর শব্দ হচ্ছে। মদন কিন্তু ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে। আমিও অপেক্ষা করছি। হঠাৎ মদন চিৎকার করে বলে উঠল, সাধু বাবা, সাধু বাবা, ওই আগুনের মধ্যে ওটা কি? মদনের কথায় আগুনের দিকে তাকালাম, আর তাকিয়ে দেখতে পেলাম আগুনের মধ্যে থেকে একটা অবয়ব বেরিয়ে আসছে। আগুন দিয়ে তৈরি একটা অবয়ব, আর তার সঙ্গে একটা অদ্ভুত হাসি। হাসির শব্দে চারপাশটা ভরে উঠেছে। মদন ভয়ে আমার এক পাশে এসে দাঁড়িয়েছিল। আমি কিন্তু সোজাসুজি দাঁড়ালাম। আমার ভয় কম। বন্ধন করা আছে, সে যত বড় শক্তি হোক না কেন, আমার মাথার উপরে মধু সুন্দরী দেবীর আশীর্বাদ আছে। তাছাড়া এত সহজে আমার জীবনের অবসান হবে না, সে আমার জানা আছে। তোদের এত বড় সাহস! তোরা জানিস না আজকের দিনে এই গ্রামে আগুন জ্বলে না? তোরা আগুন জ্বালিয়েছিস, এবার তোরা দুজনেই আগুনে পুড়ে মরবি। আবার সেই হাসির শব্দ আমি পেলাম। আগুনের একটা লিলিয়ান শিখা ঠিক একটা হাতের মতো এগিয়ে আসছে আমার দিকে। আমার একদম শরীরের কাছে সেটা এসে পড়েছে। আমি দুটো হাত দিয়ে সেটা আটকাতে গেলাম, আর সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। আগুনের শিখাটা যেন ছিটকে পিছিয়ে গেল। তার সঙ্গে সেই অদ্ভুত মেয়েলি গলা এসে বলল, কে তুই? তোর তোর হাতে ওটা কি? খুলে ফেল, খুলে ফেল বলছি। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল সেই সাধু বাবার কথা। হাতের দিকে তাকিয়ে দেখলাম আমার হাতে বাঁধা রয়েছে সেই রুদ্রাক্ষ। সেই রুদ্রাক্ষতেই ওই আগুন ছিটকে গিয়েছে পেছনের দিকে। মদন বেশ ভয় পেয়েছিল। কাঁপতে কাঁপতে সে বলল, সাধু বাবা, আমায় বাঁচান, আমায় বাঁচান, আমার ভীষণ ভয় করছে। কে তুমি? আর তুমি কেন গ্রামের লোকেদের এভাবে হত্যা করছো? পূর্ণিমার রাতে ওরা আগুন জ্বালাতে পারবে না কেন? এই গ্রামের মধ্যে আমি পূর্ণিমার রাতে আগুন জ্বালাতে দেব না। যেখানেই আগুন জ্বলবে সেই আগুনের মধ্যে আমি আসব, আর তারপর আশেপাশে যারা থাকবে সবাইকে আগুনে জ্বালিয়ে দেব। এমনকি এক রাতে আমি আগুনে পুড়েছিলাম, ওরা ওরা আমায় আগুনে পুড়িয়ে মেরেছিল। কারা আগুনে পুড়িয়েছিল? তোমায় কারা মেরেছিল? এই গ্রামের মানুষ, এই গ্রামের মানুষরা আমায় মেরেছিল, আমায় আগুনে পুড়িয়ে দিয়েছিল। সেই দিনই আমি মৃত্যুর আগে প্রতিজ্ঞা করেছিলাম, এই গ্রামে পূর্ণিমার রাতে আগুন জ্বালালে আমি কাউকে ছাড়বো না। কিন্তু এসব করে তুমি কি পাবে বলো তো? আমার মুক্তি চাই। এই গ্রামে আমায় 1000 বছর থাকতে হবে, তারপর আমি এখান থেকে মুক্তি পাব। যদি তার আগে পূর্ণিমার রাতে আমি 101 জনকে আগুনে পুড়িয়ে মারতে পারি, তাহলে তার আগেই আমি মুক্তি পেয়ে যাব। না হলে আমায় 1000 বছর থাকতে হবে। তুমি আসলে কে? তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি কোনো সাধারণ অশরীরীও নও, তা আমি বুঝতে পেরেছি। আমি অন্য জগতের এক জীব। আমি মানুষের রূপে বাধ্য হয়ে জন্ম নিয়েছিলাম, কিন্তু মানুষের জন্ম আমি সম্পূর্ণ করতে পারলে আমার কাজ শেষ হতো। কিন্তু ওরা আমায় সে কাজ করতে দেয়নি। ওরা অকারণে আমায় হত্যা করেছে, আর তাই আমায় 1000 বছর এখানে থাকতে হবে।
আর না হলে 101টা মানুষের জীবন নিয়ে আমায় মুক্তি পেতে হবে। এতক্ষণে বোধ হয় মদন সাহস পেয়েছিল, বলল, তোমাকে এই গ্রামের লোকরাই মেরেছিল? তার মানে মন্দিরে তুমি আগুন লাগিয়ে? সে আজ থেকে অনেক বছর আগের কথা, ওসব এখন আর মনে পড়ে না। তবে আজ ওই রুদ্রাক্ষ তোদের বাঁচিয়ে দিল। চলে যা, চলে যা এখান থেকে। এই গ্রাম ছেড়ে তোরা চলে গেলে আর কারোর কোনো ক্ষতি হবে না। আমি তোকে ছেড়ে দিলাম। আমরা এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু এই গ্রামের লোকেদের তো এখান থেকে এত সহজে আমরা চলে যেতে বলতে পারবো না। গ্রামের লোকেরা এখানে তাদের বসতি করেছে, তারা কি করে এখান থেকে চলে যাবে? তাদের তো কোনো দোষ নেই। তুমি তাদের ওপরে এইভাবে আক্রমণ করছো কেন? তুই আমায় আদেশ দিতে পারিস না। তোর কথা শুনতে আমি বাধ্য নই। নেহাত তোর হাতে ওই রুদ্রাক্ষ রয়েছে তাই, নইলে তোকে ছাই করে দিতে আমার এক মুহূর্ত লাগতো না। চলে যা তোরা এখান থেকে। তোমরা বিশ্বাস করবে না, তার কথার মধ্যে কি যেন একটা ছিল। আমি সেখানে আর থাকতে পারলাম না, মদনের সঙ্গে সেখান থেকে চলে এলাম। বাকি পথে মদনের সঙ্গে আর কথা বললাম না। পরদিন সকালে সেখান থেকে বেরিয়ে এসেছিলাম। মদনকে বলেছিলাম পারলে এই গ্রাম ছেড়ে চলে যাও। মদন সামান্য হেসে বলেছিল, গ্রাম ছেড়ে তো আর যেতে পারবো না সাধু বাবা, তবে পূর্ণিমার রাতে আলো না জ্বালালেই হলো। তারানাথ চুপ করতে কিশোরী এবার বলে উঠল, তার মানে সেই গ্রামে পূর্ণিমা রাতে আলো না জ্বালাবার যে নিয়ম ছিল সেই নিয়ম আর ভাঙা গেল না, সেই নিয়ম থেকেই গেল। কিন্তু এমন আরও আশ্চর্য নিয়ম অনেক গ্রামে আছে, তাই না ঠাকুর মশাই? আচ্ছা, পরের দিন এমন আর একটা গল্প শুনবো আপনার কাছে। সে না হয় শুনবে, এখন বেরিয়ে পড়ো, বুঝলে? আকাশের অবস্থা ভালো নয়। আমরা আর কথা বাড়ালাম না। হাঁটতে হাঁটতে বেরিয়ে এলাম আমরা রাস্তায়। কিশোরী কিছু একটা ভাবছিল, কিন্তু আজ আর সেই কথাটা জিজ্ঞাসা করবার জন্য অপেক্ষা করলাম না, কারণ দূর থেকে দেখতে পাচ্ছিলাম ট্রাম এসে পড়েছে। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প অন্ধকারের পূর্ণিমা। বিভিন্ন চরিত্রে সায়ন, জ্যোতির্ময়, প্রণীত, সায়ন্তন, অমিত এবং অর্পিতা, এবং তারানাথের চরিত্রে ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, এবং অবশ্যই আপনার গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। আবার আগামী শুক্রবার ঠিক রাত 9টায় আপনাদের জন্য আমরা নিয়ে হাজির হব রোমাঞ্চকর গল্প। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন।